সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন বর্তমানে বিভিন্ন চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি ও বিভিন্ন কর্মকাণ্ডে এনসিপি ব্যাপক সমালোচিত হচ্ছে। এই সমালোচনার সময়েই নাহিদ ইসলাম, এনসিপির যে আহ্বায়ক, তিনি এমন একটি পোস্ট করেছেন যা নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় বইছে। নাহিদ ইসলাম তার এই পোস্টে সেনাবাহিনী থেকে শুরু করে তারেক রহমান, জামাত শিবির থেকে শুরু করে মিডিয়া কর্মী সবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। নাহিদ ইসলামের এই অভিযোগ যদি সত্য হয় তাহলে সেটিও যেমন ভয়ঙ্কর, আর মিথ্যা হলে সেটিও হবে অনেক ভয়ঙ্কর। তিনি তার ফেসবুক পোস্টে 1, 2, 3, 4 এভাবে বিভিন্ন পয়েন্ট দিয়ে তিনি তার এই অভিযোগগুলি করেছেন। তিনি তার প্রথম অভিযোগটি আনেন তারেক রহমানের বিরুদ্ধে। তিনি সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেছেন, তারেক রহমানের কারণেই জাতীয় সরকার গঠন করা সম্ভব হয়নি ও সংবিধান প্রণয়ন করা বা পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠেনি। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, 5ই আগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হয়নি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসাবে। মানে তিনি বলতে চাচ্ছেন তারা সর্বপ্রথম জাতীয় সরকারই করতে চেয়েছিল এবং এ ব্যাপারে তারেক রহমানের সাথে তারা কথাও বলে, কিন্তু তারেক রহমান জাতীয় সরকারে আসতে রাজি হননি। তিনিই নাকি তাদেরকে সাজেশন করেন অন্তর্বর্তী একটি সরকার গঠন করার জন্য, এবং সেই সময় ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে। কিন্তু এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছিলেন ছাত্রদের থেকে এমন কোনো প্রস্তাব তাদের কাছে আসেইনি, এটি এসেছিল তৃতীয় কোনো পক্ষ থেকে। তবে নাহিদ ইসলাম বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যা কথা বলছেন, তারা তাদেরকে প্রস্তাব দিয়েছিল কিন্তু বিএনপি না করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কে সত্যি বলছে আর কে মিথ্যা। এটি অবশ্য আমরা এই মুহূর্তে বলতে পারবো না, তবে এটি সত্য যে বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি না করে দিয়েছে। এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ এর আগেও বলেছে, বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করেনি। মানে এতটুকু সত্য যে তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি না করে দিয়েছে, কিন্তু সেটি ছাত্রদের পক্ষ থেকে এসেছিল এটি বিএনপি স্বীকার করছে না। আমার ব্যক্তিগত মত হচ্ছে এখানে তারেক রহমান যদি না করেও থাকেন তাহলে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ আপনি দেখুন, এই সরকারের সাথে বিএনপি নেই, তারপরেও এই সরকারের অনেক ব্যর্থতা বিএনপিকে নিতে হচ্ছে। এখন তো বিএনপির আম নেই, ছালাটা আছে, তখন বিএনপির আম ছালা কোনোটাই থাকতো না। এরপর আসে যাক নাহিদ ইসলামের দ্বিতীয় পয়েন্ট নিয়ে। এখানে সে কথা বলেছে জামাত শিবির নিয়ে, বিশেষ করে বললে জামাত শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে। তিনি সাদিক কায়েমের একটি দাবি প্রত্যাখ্যান করে লেখেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। জুলাই অভ্যুত্থানে শিবিরের যে ভূমিকা, মানে শিবির যে বলছে পেছন থেকে সকল কলকাঠি তারা নেড়েছে, তারাই নেতৃত্ব দিয়েছে, নাহিদ ইসলাম এটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। নাহিদ ইসলামের এই পোস্টের কিছুক্ষণ পরে সাদিক কায়েম এর জবাব দেন। তিনি বলেন 5 আগস্টের পর দেখা গেছে যারা ওই গুরুত্বপূর্ণ সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করছিল, তারা 5 আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠছে। বুঝতে পারছেন, জুলাইয়ের রুটি নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। নাহিদ ইসলাম বলছে এটি তাদের, জামাত শিবির বলছে এটি আমাদের। এই হচ্ছে বর্তমান অবস্থা। অবশ্য সাদিক কায়েমের পক্ষ নিয়ে জুলকারনায়ের শায়ের আরো কঠোর ভাষায় এর উত্তর দিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, কিছু প্রশ্ন। 1, বিপ্লবের আগে ছাত্র শক্তির ঢাবিতে লোকবল কত ছিল? 2, দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল? 3, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম 5ই আগস্টের পূর্বে চিনত কিনা? 4, কেবলমাত্র ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো
সাংগঠনিক কাঠামো ছিল কিনা। 5 গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানলে সাদেক কায়েমের অবদানের কথা নাহিদ ইসলামরা জাতিকে জানাতেন কিনা। মানে জুলকারনায়ের স্যার সরাসরি নাহিদ ইসলামের সততা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলতে চাচ্ছেন ওই সময়ে নাহিদ ইসলামদের কোনো সক্ষমতাই ছিল না পুরো বাংলাদেশে আন্দোলন গড়ে তোলার। তাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কমিটি ছিল, তাদের কত লোকবল ছিল। তিনি বলতে চাচ্ছেন একমাত্র জামাত শিবিরই তাদেরকে এই সাপোর্ট দিয়েছে। জামাত শিবিরের সাপোর্ট না থাকলে তারা এত বড় বৃহত্তর আন্দোলন গড়েই তুলতে পারত না। আর আন্দোলন সফল হওয়ার পর কিছু মানুষ যদি এই শিবিরের কথা না জানতো তাহলে নাহিদরা কখনো জানাতেই দিত না। কামড়াকামড়ি ভালোই চলছে। তো যাই হোক, দেখা যাক এই কামড়াকামড়িতে কারা বিজয়ী হয়। তবে এরপরে সেনাবাহিনীকে নিয়ে নাহিদ ইসলাম যা লিখেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর স্পর্শকাতর। সেনাবাহিনীকে নিয়ে নাহিদ ইসলাম লেখেন, 2 আগস্ট 2024 রাতে জুলকারনাইন স্যারেরা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। মানে নাহিদ ইসলাম এখানে সেনাবাহিনীকে লোভী বলার চেষ্টা করছে। তারা বলতে চাচ্ছে তাদের আন্দোলনকে পুঁজি করে সেনাবাহিনী ও বিদেশি সাংবাদিক জুলকারনায়ের স্যার এবং তার সঙ্গী সাথীরা একটি গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপরা বাংলাদেশের ক্ষমতা হস্তগত করার চেষ্টা করে। আমার মনে হয় সেনাবাহিনীর পক্ষ থেকে এর জবাব দেওয়া উচিত, নইলে এমনিতেই সেনাবাহিনী বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে যাচ্ছে। আর গোপালগঞ্জের ঘটনার পর থেকে তো আন্তর্জাতিক ও দেশি দুই জায়গাতেই সেনাবাহিনীর ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে এই ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে নাহিদ ইসলাম এই ব্যাপারে মিথ্যা অভিযোগ করছেন। কারণ সেনাবাহিনীর যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে ক্ষমতা সেই সময় সেনাবাহিনী নিয়ে নিতে পারত, তাদেরকে বাধা দেওয়ার কেউ ছিল না। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি চিন্তা করে দেখুন, 5 থেকে 8 আগস্ট বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময় দেশ কারা চালিয়েছে? সেনাবাহিনী। সেনাবাহিনী যদি ক্ষমতা ধরেই রাখতে চাইতো তাহলে কি ওই সময় কারোর ক্ষমতা ছিল সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা নিয়ে নেবার? আমার তো মনে হয় না। ক্ষমতা নিজেদের কাছে কুক্ষিগত করে না রেখে সেনাবাহিনী স্বইচ্ছায় মোহাম্মদ ইউনূসের হাতে ক্ষমতা তুলে দেয়। এটি অনেক বড় একটি ঘটনা। সেনাবাহিনী না চাইলে কি সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারত? আমার তো মনে হয় না। শুধু তাই নয়, এই সরকারের ব্যর্থতা এতটাই বেশি যে এরপরে সেনাবাহিনী চাইলে অনেকবারই ক্ষমতা নিয়ে নিতে পারত এবং জনগণও এর বাধা দিত না, বরঞ্চ খুশিই হতো। কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত তা করেনি, বরং উল্টো এই সরকারকে যতটা সম্ভব ততটা সাহায্য করে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আসা যাক নাহিদ ইসলামের সর্বশেষ অভিযোগ সম্পর্কে, আর সেটি হচ্ছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ব্যাপারে নাহিদ ইসলাম লেখেন, সায়েরগং 5 আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারাও ব্যবহৃত হয়েছে। সায়েরগঞ্জদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগন্ডা, হেন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশ সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, আর টিকবেও না। এখানে তার অভিযোগ একদম স্পষ্ট। তিনি বলতে চেয়েছেন আল জাজিরা সাংবাদিক জুলকারনায়ের স্যার ও ছাত্র শিবির মিলে তাদের বিরুদ্ধে লেগেছে। তারা একটি গ্রুপ তৈরি করেছে এবং এই গ্রুপের কাজ হচ্ছে যে কোনোভাবেই হোক এনসিপি ও তার নেতাদের চরিত্র হনন ও তাদেরকে বিতর্কিত করা। অবশ্যই এই ব্যাপারে কঠোর জবাব দিয়েছেন জুলকারনায়ের স্যার। জুলকারনায়ের স্যার তার ফেসবুকে নাহিদ ইসলাম ও তার বাবার সাথে এই চাঁদাবাজিতে গ্রেপ্তার হওয়া রিয়াদের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, পুনশ্চ নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগাতেও আমার কোনো ভূমিকা নাই। মানে তিনি সহজ ভাষায় বলতে চেয়েছেন আপনাদের 2 নাম্বারই কাম এমন বেড়ে গেছে যে আমার লাগবে না, সবাই তা দেখতে পাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারে আমার একটু কিছু বলার আছে, আর সেটা হচ্ছে এই অপপ্রচার শব্দটি নিয়ে। আমি নাহিদ ইসলামকে বলতে চাই, নাহিদ ইসলাম, আপনি তো শিক্ষিত, আপনি কি জানেন অপপ্রচারের মানে কি? অপপ্রচারের মানে হচ্ছে মিথ্যা বা গুজব ছড়ানো।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এই যে নারী কেলেঙ্কারির, এটা কি মিথ্যা? এটা কি অপপ্রচার? এই যে আপনাদের নেতারা থানা থেকে গিয়ে যে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনে, এটা কি মিথ্যা? এটা কি গুজব? আপনাদের নেতা, আপনাদের ছাত্র সমন্বয়ক যে উপদেষ্টা আছে, সে বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ধরা খায়, এটা কি মিথ্যা? আমরা যা দেখেছি তাকে ভুল দেখেছি? এই যে আপনাদের চাঁদাবাজি করতে গিয়ে যে বিভিন্ন লোক ধরা খাচ্ছে, আমরা যে ফুটেজ দেখছি, আমরা যে ছবি দেখছি, বিভিন্ন জায়গার যে সংবাদ আসছে, তা কি অপপ্রচার, মিথ্যা, গুজব? আপনাদের ছত্রছায়ায় যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ কি মিথ্যা, অপপ্রচার? আপনাদের বিরুদ্ধে এত অপপ্রচার, আমরা যা দেখছি তাহলে কি ভুল দেখছি? আমরা কি অন্ধ? আপনারাই ঠিক। এগুলো অপপ্রচার তখনই হতো যদি মিথ্যা হতো। ফুটেজ যেগুলো বের হয়েছে, কারা বের করেছে, কি জন্য বের করেছে, উদ্দেশ্য কি, সেটি পরে। আগে যেটি আসবে সেটি হচ্ছে এটি সত্য না মিথ্যা। এর প্রত্যেকটা জিনিস যা আপনাদের বিরুদ্ধে বের হয়েছে তা সত্য, সেগুলো মিথ্যা না, তাহলে সেটি অপপ্রচার কেমনে হলো? আর এটি বের করা কি মিডিয়ার ভুল? মানে আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বের করেছে এর জন্য মিডিয়া খারাপ হয়ে গেছে? যারা বের করেছে তারা খারাপ হয়ে গেছে? আপনাদের পক্ষে যারা কাজ করবে শুধু তারাই ভালো, তারাই মিডিয়া কর্মী, তারাই সাংবাদিক, আর কেউ কিচ্ছু না? আপনারা ধোয়া তুলসী পাতা ফেরেস্তা, আপনারা কিচ্ছু করতে পারেন না। নাইজ ইসলাম, ছোট মুখে একটা বড় কথা বলি, আপনারা যা শুরু করেছেন না, হ্যাঁ, বেশি দিন লাগবে না, সবকিছু চিপি দিয়ে রাখেন, কারণ কয়েকদিন পর আপনাদের ডিম থেরাপি খেতে হবে, সাথে তার জন্য প্রস্তুত হন। যাই হোক দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত তা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।